দর্শক, আমরা শিরোনামেই জানাচ্ছিলাম যে হাদির মরদেহ এরই মধ্যে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। নিবিড়, একটু জানাবেন একদম সর্বশেষ কি অবস্থা এই মুহূর্তে? আমরা জানাচ্ছিলাম যে এরই মধ্যে হিমঘরে কিন্তু নেওয়া হয়েছে হাদির মরদেহ, সবশেষ তথ্য জানাবেন। ওসমান হাদিকে বহনকারী ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণ আগে প্রবেশ করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে, এবং ঠিক মিনিট দুয়েক আগে ওসমান হাদির পরিবারের সদস্যরা একটি গাড়িতে করে তারাও প্রবেশ করেছেন এই হাসপাতালে। এবং হাসপাতালের সামনে কিন্তু আসলে পুলিশ, পাশাপাশি আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি র্যাবের সদস্যরা তারা কিন্তু প্রবেশ করেছেন, এবং সামনে কিন্তু আসলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং বাইরের কাউকে, সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আসলে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অর্থাৎ মূল ফটক যেটি, সেটি বাইরে কিন্তু আমরা অবস্থান করছি, এবং ভেতরে কিন্তু আমরা বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখছি। এবং জানিয়ে রাখি যে বেশ কয়েকটি গাড়িতে করে কিন্তু আসলে আমরা যেমনটি দেখলাম যে তার মধ্যে একটি গাড়িতে ছিলেন তার পরিবারের সদস্যরা, এমন চিত্র আমরা দেখেছি। পাশাপাশি জানিয়ে রাখি যে আজকে কিন্তু আসলে পূর্ব নির্ধারিত যে পরিকল্পনাটি ছিল যে বিমানবন্দরে পৌঁছানোর পরই কিন্তু আসলে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা দেখছিলাম যে তার যে সহকর্মী, পাশাপাশি সহযোদ্ধা যারা আছেন, তারা কিন্তু আসলে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে কিন্তু আসলে তারা একত্র হন। তবে কিছুক্ষণ পরেই, অর্থাৎ ঠিক যেই মুহূর্তে বিমানটি ঢাকার মাটি স্পর্শ করে, সেই মুহূর্তে আমরা আলাদা আরেকটি বার্তায় আমাদেরকে জানানো হয় যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে না ওসমান হাদির মরদেহ, এবং নতুন যে পরিকল্পনা সেই অনুযায়ী আমাদেরকে জানানো হয় যে আজকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে রাখা হবে ওসমান হাদির মরদেহ, এবং আগামীকাল বেলা 2:30টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বেলা 2:30টায়। এরপর আসলে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে, এবং পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যেখানে সমাহিত করা হয়েছে, তার কবর যেখানে রয়েছে তার পাশেই সমাহিত করতে হবে ওসমান হাদিকে, এমন দাবিও কিন্তু আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিংবা কোথায় তাকে সমাহিত করা হবে এমন কোনো সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। এবং জানিয়ে রাখি যে এই ওসমান হাদির মরদেহ যেহেতু হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রাখা হয়েছে, এখানে কিন্তু বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা কিন্তু আসলে পুরো এলাকা তারা আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রেখেছেন। এবং আগামীকাল যেহেতু বেলা 2:30টায় ওসমান হাদির মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, তো যার কারণে আমরা দেখছি যে আজকে রাতে কিন্তু আসলে আজকে সারা রাত, কালকে দুপুর পর্যন্ত তার মরদেহ এখানে রাখা হবে। এবং পুলিশের পক্ষ থেকে আমরা যেমনটি তথ্য পেয়েছি যে কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হবে এই সময়টুকু, যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এমন তথ্য কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং গতকাল রাতেই কিন্তু আমরা যেমনটি দেখেছি যে রাত 10টার দিকে তার মৃত্যু সংবাদ
সংবাদটি পাওয়ার পরই তার দীর্ঘদিনের সহকর্মী সহযোদ্ধা যারা ছিলেন, যোদ্ধা যারা আছেন, তারা কিন্তু শাহবাগে অবস্থান নেন এবং তারা শোক জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন জায়গায় তার আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা কিন্তু একটি কথাই বারবার বলেছেন যে ওসমান হাদি একজন বাংলাদেশপন্থী নেতা ছিলেন, বাংলাদেশের কথা বলেছেন এবং বহির্বিশ্বের যে কোনো দেশের যে বাংলাদেশের ওপরে যে তাদের যে হস্তক্ষেপ, এমনটি কিন্তু আসলে এমন একটি বিষয়ের বিরুদ্ধে কিন্তু তিনি সব সময় অগ্রসর থেকেছেন এবং তার যে কথা, তার যে বাচনভঙ্গি এবং তার যে আসলে কি বলা যায় যে তার যে দীর্ঘদিনের যুদ্ধ কিংবা লড়াই, সেই লড়াই কিন্তু আসলে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং তার সহযোদ্ধারা গতকাল এই কথাটি কিন্তু বারবার মোটা দাগে বলেছেন যে এই যে ওসমান হাদির যে লড়াই, দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, মাঝপথে ওসমান হাদিকে একজন ওসমান হাদিকে মেরে ফেললেও কিন্তু আসলে সেই লড়াই সংগ্রাম দমানো যাবে না। তারা যেমনটি বলেছেন তার যে লড়াই সংগ্রাম সেটি অব্যাহত রাখবেন তার সহযোদ্ধারা, কোনোভাবেই তার যে আন্দোলন সংগ্রাম সেটিকে আসলে তারা থামতে দিবেন না, এমন বার্তা তারা দিয়েছেন। এবং সেই সাথে এই যে হত্যাকাণ্ডের ঘটনা, তাকে গুলির ঘটনা, সেই গুলির ঘটনায় জড়িত যারা আছেন তারা যেন বিচারের আওতায় আসে সেই দাবি তারা করেছেন এবং সেই সাথে কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর মধ্যে কিন্তু বেশ কয়েকটি কিন্তু রয়েছে, যেমন তাকে গুলি করার পরে কিন্তু তার যে ঘাতকরা, অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতা ফয়সাল কবির খান, ফয়সাল, তিনি কিন্তু ঘটনার পর গুলি করার পরে কিন্তু প্রায় 12 ঘন্টা তারা দেশেই ছিলেন এবং 12 ঘন্টা পর কিন্তু আসলে তারা দেশের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রবেশ করে, যার কারণে কিন্তু আসলে তার সহযোদ্ধারা বলছেন যে যেহেতু ওসমান হাদির ঘাতকরা প্রায় 12 ঘন্টা দেশের ভেতরে ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করতে পারেননি, যার কারণে কিন্তু আসলে তাদের ব্যর্থ বলছেন। পাশাপাশি সরকারকেও কিন্তু তারা বলছেন যে সরকারও ওসমান হাদির ঘাতকদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন, এমন বার্তা তারা আসলে দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এই যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে কিন্তু এখন আমরা বেশ জটলা লক্ষ্য করছি এবং এখানে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বেশ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সাথে কথা বলে আমি যেমনটি জানতে পেরেছি, যেহেতু আগামীকাল তার যে জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, যার কারণে কিন্তু আসলে এই যে দীর্ঘ সময়, অর্থাৎ প্রায় আজকের সন্ধ্যা থেকে আগামীকাল দুপুর পর্যন্ত মরদেহ রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে এবং এই সময়টুকুর মধ্যে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু আসলে চারপাশে কিন্তু আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জানিয়ে রাখি যে বিকেল 3টা নাগাদ কিন্তু আসলে এই ওসমান হাদির মরদেহকে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ব্যাংকক থেকে যাত্রা শুরু করে এবং সেটি সন্ধ্যা 6টা নাগাদ সেটি ঢাকায় অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর আমরা দেখেছি যে বিমানবন্দরে তার মরদেহ, তার দীর্ঘদিনের সহযোদ্ধা সহকর্মী, সেই সাথে দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা একসাথে কিন্তু জাতীয় পতাকা মোড়ানো কফিনটি তারা গ্রহণ করেন এবং যে কফিনে
ছিলেন ওসমান হাদি, যিনি বাংলাদেশের কথা বলেছেন, বাংলাদেশের লড়াইয়ের, বাংলাদেশের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছেন। এবং এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যিনি ছিলেন বাংলাদেশের, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যিনি ছিলেন একজন অগ্র সৈনিক, এবং সেখান থেকে জুলাই অভ্যুত্থান শেষ হওয়ার পরে যিনি আসলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং সেই সাথে তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন। আসলে পুরো বিষয়টি কিন্তু তার আসলে দীর্ঘ একটি পরিকল্পনা ছিল বাংলাদেশকে ঘিরে, কিভাবে বাংলাদেশ আশেপাশের যে আধিপত্যবাদী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর থেকে কিভাবে আলাদা হয়ে স্বতন্ত্রভাবে সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তো সেই কথাই কিন্তু সবসময় বলতেন এই ওসমান হাদি। তিনি যেমন সীমান্তে বাংলাদেশিদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন, তিনি সেই সাথে বাংলাদেশে যে পার্শ্ববর্তী দেশ ভারতের যে আধিপত্যবাদ সেটি নিয়ে সবসময় কিন্তু সোচ্চার ছিলেন, এবং তার যে দীপ্ত কণ্ঠ এবং বজ্র কণ্ঠে তিনি সব সময় একটি বিষয়েই প্রাধান্য দিয়েছেন, সেটি হলো বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ঊর্ধ্বে কেউ না, এমন বার্তা কিন্তু আমরা দেখেছি সব সময় তার কণ্ঠ থেকে এসেছে। এবং তার সহযোদ্ধারা কিন্তু আসলে এই কথাটি বলছিলেন যে তার যে বাংলাদেশকে নিয়ে তার যে পরিকল্পনা, তার বাংলাদেশকে ঘিরে যে স্বপ্ন, সেই স্বপ্ন কারণে কিন্তু তার পরিকল্পনার কারণেই কিন্তু তার আসলে আজকের যে পরিণতি, অর্থাৎ বলা যায় যে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি আসলে ভেস্তে দেওয়া হয় তাকে গুলি করার মধ্য দিয়ে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে কিন্তু আমরা কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছি, সেই সাথে কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু এখানে তার মরদেহ রাখা হবে এমন তথ্য কিন্তু আমরা পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী নুসরাতের কাছে। নিবিড় সাহা, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে।